আসসালামু আলাইকুম। আমরা আজকে উচ্চতর গণিতের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। উচ্চতর গণিত নবম দশম শ্রেণী সৃজনশীল প্রশ্ন সমাধান। প্রশ্নটি হলো অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতি, সপ্তম অধ্যায় এবং দশম অধ্যায়ের সমন্বিতভাবে তৈরি একটা সৃজনশীল প্রশ্ন। তো এই প্রশ্নটি আমরা যদি ক্যালকুলেশন এটা করে সম্পূর্ণটা যদি আমরা শেষ করতে পারি, তাহলে এই কোয়ালিটির যে প্রশ্নগুলো কম্বাইন্ডলি হয় আমরা প্রত্যেকটার আনসার করতে পারবো। দেখো, আমাদের উদ্দীপক বলেছে কোনো ধারার n তম পদ un ইকুয়াল টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার n-2। এই যেটা দেওয়া আছে মূলত এইটুকুই আমার উদ্দীপকের মেইন অংশ। এইখান থেকে আমাকে এই কোশ্চেনগুলোর আনসার করতে হবে। তো ক নম্বরে বলেছে ধারাটি নির্ণয় করো। এইখান থেকে আমাদের একটা ধারা নির্ণয় করতে হবে। আচ্ছা, তো কীভাবে করবো অবশ্যই দেখাবো, সেটা আমরা অঙ্কটা পড়ি। আমরা খ নম্বর বলেছে এক্সের উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতক পদের সমষ্টি থাকবে এবং সেই সমষ্টিটা কত। এই অঙ্কের সঙ্গে যারা আমরা উচ্চতর গণিত এই অসীম ধারা করেছি এর সাথে সকলেই পরিচিত। কাজেই দেখো, এইখান থেকে এই ধারা তুমি যদি ভুল করো তাহলে কিন্তু এইখানে এই অঙ্কটাই ঝামেলা হয়ে যাবে। কাজেই আমাদের ক নম্বরের সঙ্গে খটা কিন্তু রিলেটেড। আচ্ছা, গ নম্বরে বলেছে এই ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। এই যে ধারাটা, এর অষ্টম পদ নির্ণয় করতে হবে এবং সেই অষ্টম পদের যে বিস্তৃতি হবে সেই বিস্তৃতির মধ্যপদের মান 540 হলে এক্সের মান কত। এই অঙ্কটা একটু পেঁচিয়ে দেওয়া, তাই না? তাহলে আমরা যদি এই পেঁচানো অঙ্কগুলো বারবার সমাধান করি তাহলে আমাদের জন্য এই কোয়ালিটির যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটার জন্য ইজি হয়ে যায়। এইটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস থাকবে। তো আমরা শুরু করি আমাদের প্রশ্নের। আমি এইগুলো একটু মুছে দিই। আচ্ছা, তোমরা এই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করো, হ্যাঁ? যেহেতু আমি এইগুলো ফ্রিতেই নেই, আসলে এর জন্য কোনো চার্জ করতে হয় না। তো অন্তত তোমার যেসব বন্ধুদের সমস্যা আছে তাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করো, হ্যাঁ? একটু এই ভিডিওগুলো শেয়ার করে দিও, তাহলে তারাও একটু উপকার হবে। তো ক নম্বরের যে সমাধানটা আছে, ক নম্বরের সমাধানটা করি। ক নম্বরে বলেছে ধারাটি নির্ণয় করো। ভালো করে খেয়াল করে দেখো, আমাদের n-তম পদ যেটা দেওয়া আছে। আচ্ছা, আমি এখানে লিখি যে আমার n-তম পদ যেটা দেওয়া আছে সেটা un ইকুয়াল টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার n-2। এখন এই n-তম পদ বলতে বোঝাইটাকে, n-তম পদ বলতে বোঝায় যে আমার একটা নির্দিষ্ট আকারের একটা পদ, যে এই এর মান যদি আমি 1 বসাই তাহলে প্রথম পদ পাবো, 2 বসালে দ্বিতীয় পদ পাবো, 3 বসালে তৃতীয় পদ পাবো। তো সেইগুলাকে আমি একবারে বোঝানোর জন্য n-তম পদ দ্বারা নির্দেশ করতেছে, যেটাকে আমরা বলবো এটা হচ্ছে সাধারণ আকার। এই যে ধারাটা হবে এই ধারার সাধারণ পদ বা সাধারণ আকার। তো এই যে সাধারণ পদটাকে আমরা n দ্বারা প্রকাশ করি। এই n এর মান যদি 1 বসাই তাহলে প্রথম পদ পাবো। তো আমাকে বলেছে না ধারাটি নির্ণয় করো, তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এইগুলো যদি আমরা যোগ করে লিখি তাহলে কেবলমাত্র ধারা হওয়া পসিবল। তো আমরা সেগুলো লিখবো। যদি n ইকুয়াল টু 1 হয় তো সেই ক্ষেত্রে এটা কী হবে, u1 ইকুয়াল টু 1 প্লাস এক্স, এটা হচ্ছে 1-2। তাহলে ফলাফল কী দাঁড়ায়, 1 প্লাস এক্স, এটা হচ্ছে -1। তার মানে কী হয়, 1/1 প্লাস এক্স। এটা কিন্তু আমার প্রথম পদ হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় পদ কী হবে, যদি n সমান 2 বসাই তাহলে u2 ইকুয়াল টু 1 প্লাস এক্স, এটা হচ্ছে আমার 2-2। তাহলে ফলাফল কী হয়, 1 প্লাস এক্সের পাওয়ার কিন্তু 0 হয়ে যায়। তার মানে এটা কিন্তু দ্বিতীয় পদ নাম্বার 1 চলে আসছে। যদি n ইকুয়াল টু 3 বসাই তাহলে u3 ইকুয়াল টু 1 প্লাস এক্স, এইখানে 3-1, তার মানে কী হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1। তার মানে এটা কিন্তু আমার 1 প্লাস এক্স। আচ্ছা, আমরা এখনও দেখে বুঝতে পারছি না কেমন আকার হবে, আর একটা করি। তাহলে যদি n ইকুয়াল টু 4 হয় তাহলে u4 ইকুয়াল টু 1 প্লাস এক্স, এটা হচ্ছে আমার 4 এটা আমার 3-1 না 3-2, এখানে ঠিক লিখেছে এবার। এটা হবে 4-2। তাহলে 4-2 মানে কি, এটা 1 প্লাস এক্স, এটা হচ্ছে স্কোয়ার। তার মানে এটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে দেখো, এখন তুমি যদি এখানে 5 নাও তাহলে 3 হবে, 6 নিলে আমার 4 হবে, অর্থাৎ 2 কমতে কমতে যাবে। তাহলে আমার মেইন ধারাটা এখান থেকে কি হচ্ছে, আমার এখানে মনে হয় বোর্ড দেখা যাওয়ার কথা, বোর্ড তো হ্যাঁ নিচে দেখা যাচ্ছে। তো আমি এইখানে সেই ধারাটা আমি লিখছি, লিখে একটু দেখাই ধারাটা কি হচ্ছে। ধারাটা হচ্ছে 1/1 প্লাস এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস, এটা চলতেই থাকবে। তাহলে আমাদের ক নম্বরে যে প্রশ্নটি বলেছিল ধারাটি নির্ণয় করো, এই সেই ধারাটা আমরা পেয়ে গেছি।
এখন এই ধারার যদি কোনো পদে তুমি ভুল করো তাহলে কিন্তু এই যে কি শর্ত আরোপ করলে সমষ্টি নির্ণয় করো এটা কিন্তু আমরা এই ধারা থেকে পাবো। তো মূলত এই ধারাটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। হ্যাঁ, গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা সেখানে আমরা আসছি কেন গুণোত্তর ধারা। তো আমাদের ক নম্বর ধারাটি নির্ণয় করো, ধারাটা আমরা পেয়ে গেলাম। এখন বলতেছি আমাদের খ নম্বরের প্রশ্ন সমাধান করতে হবে। তো খ নম্বর প্রশ্ন সমাধানের জন্য আমরা বলতেছি যে ধারাটা আমরা পেলাম, এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা? কারণ গুণোত্তর ধারার বৈশিষ্ট্য হলো যে কোনো একটা যে কোনো পাশাপাশি দুইটা পদের বড় পদকে অর্থাৎ অপেক্ষাকৃত ডান সাইডের পদকে বাম সাইডের পদ দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে ফলাফল আমার একই হইতে হবে। তাহলে আমরা যদি এইটাকে এটা দ্বারা ভাগ করি 1 + x হবে, এইটাকে এটা দ্বারা ভাগ করলে 1 + x হবে, এটাকে এটা দ্বারা ভাগ করলে 1 + x হবে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমার r এর মানটা 1 + x হবে। এই জন্য এখানে এটা হচ্ছে গুণোত্তর ধারা। তো খ নম্বর প্রশ্নে আমরা এটা করার জন্য যে x এর উপর কী শর্ত আরোপ করলে প্রথম ধারাটা আমরা লিখি। এই ধারাটার প্রথম পদ যেটাকে আমরা ধরি, তাহলে এখানে a = কী হবে? এখানে a = 1/1 + x, তাই না? প্রথম পদটাকে আমরা ধরি, এটা প্রথম পদ। সাধারণ অনুপাত r সমান কী হবে? r সমান কিন্তু 1 + x। কীভাবে পেলাম? এই যে কোনো একটা পদকে তার বাম সাইডের পদ দ্বারা আমরা ভাগ দিয়েছি। হ্যাঁ, অপেক্ষাকৃত বড় পদকে অপেক্ষাকৃত ছোটো পদ দ্বারা ভাগ দিয়েছি, যে কোনো দুইটা পাশাপাশি পদকে। এখন শুধুমাত্র যে আমি 1কে 1/x দ্বারাই ভাগ দেওয়াবো এমন কোনো কথা না। আমি এখানে 1 + x² 1 + x দ্বারা ভাগ দেওয়াতে পারি। ফলাফল কিন্তু আমার প্রত্যেক ক্ষেত্রে 1 + x হবে। তাহলে 1a পেয়ে গেলাম, r পেয়ে গেলাম। এখন এই অসীমতক সমষ্টি থাকবে, এইটা ডিপেন্ড করে কার উপরে? এইটা ডিপেন্ড করে যে r mod of r < 1 যদি এইটা হয় তাহলে অসীমতক সমষ্টি থাকবে। একটা জিনিস ভালোভাবে শিখে নাও, এই একটা অঙ্ক আমরা এমন একটা পদ্ধতিতে করব, এই কোয়ালিটির যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, এইটা বলতে কি বোঝায়? এইটা বলতে বোঝায় হলো যে এখানে আমরা লিখতে পারি যে বা এটা বলতে বোঝায় -1 < r এটা হচ্ছে 1, মনে থাকবে। এবারে r সমান তুমি কি পেয়েছো? r সমান 1 + x পেয়েছো, তো এটা কি লিখতে পারো? 1 এটা 1 + x এটা <= 1। আমার মনে হয় তোমাদের এইটা বুঝতে কোনো অসুবিধা হয় নাই, এইটা বুঝতে কোনো অসুবিধা হয় নাই। এখন তুমি যে কাজটা করবা, তোমরা কিন্তু এইখান থেকে এইটুকু অংশ নিয়ে একবার সমাধান করব আমরা, আর আমি একটু দেখাই দেই, আর তোমার এই অংশটুকু নিয়ে আমরা একবার সমাধান করব। ক্লিয়ার? আচ্ছা, আমি ভেতরের এই অংশটুকু একটু মুছে দেই এইটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমি মুছে দিলাম। আচ্ছা, এই 1 + x আর এই যে 1 - 1 < 1 + x এইটুকু নিয়ে একবার সমাধান করব, আর 1 + x <= 1 এইটুকু নিয়ে একবার সমাধান করব। তো আমরা অর্থাৎ লিখতে পারি, হয় অথবা দিয়ে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তুমি যে কোনো একটা খুশি ইচ্ছা দিয়ে লিখতে পারো। তাহলে একবার আমরা এখানে লিখব যে -1 < 1 + x। আমাদের মেইন টার্গেট হলো এখান থেকে x এর মান নির্ণয় করা। তাহলে এটা -1, এইটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে x। তাহলে -2 এটা হচ্ছে x। এই একটা শর্ত, যেহেতু x থেকে -2 ছোটো, এই জন্য আমরা ঘোরালাম না। কেউ যদি মনে করে আমি এটা এভাবে লিখবো, x এভাবে লিখে -2 লিখবো, কোনো অসুবিধা নেই, দুইটা একই মান নির্দেশ করে। এটা রেখে দিলেও হবে, এটা রেখে দিলেও হবে। তো এইটা রেখাটাই বেশি, এইটা রেখে দেওয়াই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কেন? কারণ যেহেতু আমার এক্সটা x থেকে -2টা ছোটো বোঝাচ্ছে, এই জন্য আমরা এভাবে রেখে দিতে পারি। কেউ যদি এইটা করে কোনো ভুল নাই, তারটাও কারেক্ট, কারণ আমার শর্ত বের করতে বলেছে এখান থেকে। এটা যেটা লিখি কোনো অসুবিধা নেই। এবং এই অংশটুকু নিয়ে কাজ করেছি, এখন এই অংশটুকু নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা লিখব 1 + x < 1। তাহলে হ্যাঁ 1 + x < 1। তাহলে এখানে আমরা এখন আমাদের x এর মান বের করতে হবে। আমরা এই 1টা এই সাইডে দিয়ে দেবো, তাহলে এই 1টা বাড়ি গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে x < a1 লিখলাম, আর এটা হচ্ছে -1। তাহলে x কিন্তু আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা ফলাফল হিসেবে কি পাচ্ছি? একটা পাচ্ছি হচ্ছে x < 0, আর একটা পাচ্ছি হচ্ছে x < -2। এখন এই দুইটাকে আমরা কম্বাইন্ডলি একসঙ্গে লিখতে পারি। কিভাবে? এটাকে লিখতে পারি -2x 0। এইভাবে যদি কেউ লিখে শর্ত, সেটাও কারেক্ট। কেউ যদি শুধুমাত্র -2 x এবং x < 0 এই শর্ত লেখে, সেটাও কারেক্ট। আমরা কম্বাইন্ডলিও লিখতে পারি, আবার সিম্পল সেপারেটভাবেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই এর জন্য। এখন
সব ক্ষেত্রে কিন্তু এটা লেখা যায় না, যদি চিহ্ন ঘুরে যায় তো তাহলে কিন্তু আবার ফলাফলটা ভিন্ন হতো। তো এইখানে এই অঙ্কের জন্য এটা লেখা পসিবল, সেই জন্য লিখলাম। তো তোমরা এই জিনিসটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবা, এটা লিখবা না, হ্যাঁ, এটা না লিখে ডিরেক্ট ওই শর্তটা লিখে দিবা, তাহলে এই ঝামেলাটা তোমাদের ভিতরে আর আসবে না। তো আমরা কিন্তু আমাদের খ নম্বরে কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, আমরা এই শর্তটা পেয়ে গেছি। হ্যাঁ, এই শর্ত হচ্ছে এই একটা শর্ত আর এই একটা শর্ত পেয়ে গেছি। এখন সেই অসীমতক সমষ্টিটা কত, সমষ্টির মান কত সেটা নির্ণয় করতে হবে। তো আমরা কিন্তু এস ইনফিনিটির মান জানি। তো এস ইনফিনিটি সমান কি জানি, সূত্র আছে এ বাই 1 মাইনাস আর, যেখানে এ সমান কত, এ বাই এ হচ্ছে 1 বাই এটা হচ্ছে 1 প্লাস এক্স, আর 1 দিলাম এই, আর আর এর মান কত, আর এর মান কিন্তু আমার হচ্ছে আমরা পেয়েছি 1 প্লাস এক্স, তাহলে এখানে দিয়ে দেবো আমি 1 প্লাস এক্স। এটা কেটে যায়, তাহলে আমার ফলাফল হিসেবে কি থাকে, ও এটা আমার মাইনাস ছিল কিন্তু, তাহলে মাইনাস থাকলে আমি এটাকে একবারে লিখে দিই যে 1 মাইনাস এক্স, হ্যাঁ 1 মাইনাস এক্স, অর্থাৎ এই যে 1 প্লাস এক্স ছিল আর আগে মাইনাস ছিল, এই মাইনাস মাইনাসে এই প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাচ্ছে, নিচে মাইনাস এক্স থাকে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1 বাই 1 প্লাস এক্স গুণ এটা হবে 1 বাই মাইনাস এক্স, তার মানে ফলাফল কী হয়, মাইনাসটা আগে রেখে 1 বাই এক্স ইন্টু 1 প্লাস এক্স। তাহলে এইখানে যেটা পেলাম এইটাই হচ্ছে আমার সেই নির্ণেয় সমষ্টি। আমরা কিন্তু এখান থেকে আমাদের নির্ণেয় সমষ্টি যেটা সেটা আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের খ নম্বর যে প্রশ্নটি বলেছিল যে অসীমতক সমষ্টির শর্তটা কত, শর্তটা আমরা পেয়ে গেলাম, এই দুইটা শর্ত। আর সমষ্টিটা কত, সমষ্টি হচ্ছে -1 বাই এক্স ইন্টু 1 প্লাস এক্স। তাহলে এটা কিনা কিন্তু আমাদের এই সমাধানটা হয়ে গেল। এখন আমরা চলে যাব, আচ্ছা এখানে একটা জিনিস আমাদের লিখে দেওয়া খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যেখানে এক্স নট ইকুয়াল টু -1, হ্যাঁ এখানে কমা দিয়ে আমরা লিখবো যে এক্স নট ইকুয়াল টু -1। এখন এক্স যদি -1 হয়ে যায় অসুবিধা কোথায়, এখানে -1 হলে +1 আর -1 ভেতরে 0 হয়ে যায়, হর 0 হলে সেই ফর্মটা অসংজ্ঞায়িত হয়, এই জন্য এখানে -1টা হইতে পারবে না, না দিলেও অসুবিধা নাই, তবে এই পর্যন্ত অবশ্যই লিখতে হবে। আচ্ছা এখন আমরা চলে যাই যে আমাদের লাস্ট যে অঙ্কটা ছিল, গ নম্বর যে অঙ্কটা ছিল, আমার মনে হয় খ নম্বর অঙ্ক অসুবিধা নাই, তোমরা এই নিয়মটা আশা করি বিষয়টা বুঝেছো। এখানে যেটা আমি মুছে দিচ্ছি এটাই হচ্ছে তোমরা পরীক্ষা অ্যাপ্লাই করার চেষ্টা করবে, আশা করি এই কোয়ালিটির সমস্যাটা সমাধান হয়ে যাবে। আচ্ছা তো আমরা এইখানে অষ্টম পদ নির্ণয় করতে বলেছে, দেখ এটা প্রয়োজনের ধারার প্রয়োজনের, এখন বলেছে অষ্টম পদ নির্ণয় করতে। আমি বলেছি এইটা সাধারণ পদ, এখানে 1 বসালে প্রথম পদ পাবো, 2 বসালে দ্বিতীয় পদ পাবো, 3 বসালে তৃতীয় পদ পাবো, তাহলে একইভাবে আমি যদি 8 বসাই অষ্টম পদ পাবো, এটাই তো কথা। তাহলে অষ্টম পদটা কত হবে, অষ্টম পদ u8 সমান হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এখানে 8 মাইনাস 2, তাই না? আমরা বলেছি যে প্রথম পদটা কি, প্রথম পদটা হলো এইখানে n এর মান 1 বসালে প্রথম পদ পাবো, n এর মান 2 বসালে দ্বিতীয় পদ পাবো, n এর মান 3 বসালে তৃতীয় পদ পাবো, n এর মান 4 বসালে চতুর্থ পদ পাবো। একইভাবে সেই রুলস অনুযায়ী যদি আমি n এর মান এখানে 8 বসাই অষ্টম পদ পাবো। তাহলে অষ্টম পদটা কত হচ্ছে, অষ্টম পদটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, এটা হচ্ছে সেই অষ্টম পদ। ক্লিয়ার? এবার এই যে পদটা পেলাম, এই পদের যে বিস্তৃতি হবে, এর বিস্তৃতিতে এর যে মধ্যপদটা হবে, এর বিস্তৃতির যে মধ্যপদটা হবে, সেই মধ্যপদের মান 540 হলে এক্স এর মানটা কত এটা নির্ণয় করতে হবে। বেশি জটিল কোয়ালিটি হয়ে গেল। আমরা 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 এর পদ সংখ্যা কয়টা হবে আমরা কি জানি, আমরা জানি যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n যদি হয় তাহলে পদ সংখ্যা হবে n প্লাস 1t, তাই না? তাহলে এখানে পদ সংখ্যা কয়টা হবে, এখানে পদ সংখ্যা হবে হচ্ছে 6 প্লাস 1, 6 প্লাস 1, তাহলে পদ সংখ্যা হবে হচ্ছে 7টি। এখন 7 যদি পদ সংখ্যা হয় তাহলে তার মধ্যপদ কত হবে, 7 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যপদ নির্ণয়ের সূত্র কি, 7 প্লাস 1/2, তাহলে 8/2, তাহলে 4 নম্বর যে পদটা আছে এটা হচ্ছে মধ্যপদ। বিষয়টাকে ক্লিয়ার হইতে হবে যে 1 প্লাস 6 এই যে পদটা পেয়েছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 এর যে বিস্তৃতি হবে, এই বিস্তৃতির মধ্যপদটা কততম পদটা হবে, তো এর বিস্তৃতি করলে আমি টোটাল পদ পাবো হচ্ছে 7টা। তো সেই 7টা পদের আমার মধ্যপদ হবে 4 নম্বর পদ। তো মধ্যপদ নির্ণয়ের জন্য আমরা যে প্রসেসগুলো জানি, যদি এই সংখ্যাটা যদি আমার n এর যে মান যেটা n প্লাস 1 যেটা টোটাল আমার পদ সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ নির্ণয়ের সূত্র হলো সেই বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ দিতে হয়, তাহলে চতুর্থ যে পদটা হবে সেটা হচ্ছে আমার মধ্যপদ। এখন আমরা এই বিস্তৃতিটা না করে এর চতুর্থ পদটা নির্ণয় করব। এখন সেই প্রসেসটা আমি যখন এই বিস্তৃতির অধ্যায়টা করিয়েছি 3 পার্টের সম্পূর্ণ বিস্তারিত ক্লাস নিয়েছি,
তো আমি সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। ওই বিস্তৃতির 3টা ক্লাস করলে বিস্তৃতিতে ফুল মার্কস একেবারে নিশ্চিত। কোনো রকম যদি তোমরা টোটালি বিস্তৃতি ভালোভাবে শিখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে বিস্তৃতিটা দেখে আসো, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো আমি এখানে যেহেতু প্রয়োজন যে আমরা বিস্তৃতি না করে এই বিস্তৃতির আমরা 4 নম্বর পদটা নির্ণয় করব, তো এটা আমি একটু দেখাই যে 4 নম্বর পদটা কেমন হবে। 4 নম্বর পদটা কেমন হবে, তো টার্ম আমরা 4 নম্বর পদ নির্ণয় করব, সেটা হচ্ছে টার্ম 4, তাই না? সেটা হচ্ছে টার্ম 4। তো টার্ম 4 হচ্ছে এটা টার্ম 3 + 1। তো আমরা টি আর প্লাস 1-এর ক্ষেত্রে যে সূত্র অ্যাপ্লাই করতাম এখানে 3 + 1-এ সেই সূত্র অ্যাপ্লাই করব। আচ্ছা, তো আমার এই টি আর প্লাস 1-এ আমরা সূত্র অ্যাপ্লাই করতাম কি, এন সি আর 1 n - r আর y⁴ এই সূত্রটা আমরা এখানে মূলত অ্যাপ্লাই করব। তো আমরা এই 1-এর টার্মটা না দিলেও অসুবিধা নেই, তো যেহেতু আমরা সূত্র জানি এটা আমরা দিব। তাহলে 3 + 1 অর্থাৎ এখানে যেটা থাকবে এটা দিয়ে আমার মূলত সূত্র হবে। তাহলে 4কে আমি কিন্তু 3 + 1 লিখেছি। আচ্ছা, তো এখন আমার এখানে 3 আছে, আমার এখানে ছিল কত, 6 ছিল। তাহলে 6c 3 1 6 - 3 আর এখানে y মানে x, তাহলে x⁴ কী হবে, x⁴ কিন্তু আমার এখানে 3 হবে। এই যেটা পেলাম আমরা, এইটাই হচ্ছে মূলত আমার সেই এইখানে মধ্যপদ 4 নম্বর পদ বোঝাচ্ছে। এখন বলতে পারো এইখানে পাওয়ার 3 আসছে, আপনি 3 সংক্রান্ত বিষয় দিয়ে কীভাবে আপনি চতুর্থ পদ পাইলেন? আরে ভাই, এইটা তো 0 থেকে শুরু হয়। 0 মানে প্রথম পদ, পাওয়ার 0 মানে প্রথম পদ, পাওয়ার 1 মানে দ্বিতীয় পদ, পাওয়ার 2 মানে তৃতীয় পদ, আর পাওয়ার 3 মানে চতুর্থ পদ। হিসাব করে দেখো না, বিষয়টা একই রকমের হয়। আচ্ছা, তো এখন এটা যদি ক্যালকুলেশন করি 6c 3 কী হয়, যদি ক্যালকুলেটারে বসাও একবারে মান চলে আসবে। তো আমরা একটা একটু হাতে করতে চাচ্ছি, তাই না? তো আমরা একটু হাতে করি, এই বিষয়টা অবশ্যই নোট করে রাখবে। টি আর প্লাস 1-এর সূত্র হচ্ছে এটা। এখন 6c 3 যেটা হয় এটা আমরা একটু হাতে সমাধান করতে চাচ্ছি। এন সি আর এর ফরম্যাট ভাঙার নিয়ম হলো ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r আর n - r এটা ফ্যাক্টোরিয়াল। তো আমার সূত্রে আছে 6c 3, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল r মানে ফ্যাক্টোরিয়াল 3 আর এটা আছে ফ্যাক্টোরিয়াল 3। একটু ক্লিয়ার? এখন আমাদেরকে এইটাকে আমরা এই ফ্যাক্টোরিয়াল 6 বলতে কী বুঝি, 6 × 5 × 4 × 3 × 2 × 1। তো আমরা উপরের ফ্যাক্টোরিয়াল 6কে আমরা 3 পর্যন্ত ভাঙবো, কারণ এর সঙ্গে একটা 3 আমরা কেটে দেবো। তাহলে এটা 6 × 5 × 4 এটা ফ্যাক্টোরিয়াল 3 দেবো, আর নিচে ফ্যাক্টোরিয়াল 3 আর আরেকটা ফ্যাক্টোরিয়াল 3কে ভেঙে দেবো, 3 × 2 × 1। এটা কেটে দেবো, এই 3 আর হচ্ছে 3 × 2 = 6, 2 আর এই 2 কেটে যায়, 4 × 5 = 20। তাহলে 6c 3 মানে হচ্ছে 20, আর এই 1 করলে তো 1 হয়, আর এটা হচ্ছে x3। তাহলে ফলাফল কি হয়, ফলাফল হচ্ছে 20x3। বলো তো এই 20x3টা আমরা কিসের মান পেলাম? এই যে মধ্যপদ না, মধ্যপদের মান পেলাম 20x3। অঙ্কে আবার বলে দিয়েছে মধ্যপদের মান হচ্ছে 540। তাহলে 20x3 যেটা পেলাম এইটা = 540, তাই না? তাহলে এখানে আমরা লিখব শর্ত মতে 20x3 = 540। তাহলে x3 = 540/3। তাহলে x3 = 27 × 2 = 54, 27, তাই না? 0 0 কেটে গেলে 27 থাকে। তাহলে x3 কী হবে, x3 = 3√3 তাহলে অতএব x = 3। তাহলে আমাদের বলেছিল যে x এর মান কত, তো এইখানে x এর মানটা হচ্ছে 3। মূলত এই গ নম্বরটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ আমাদের। এইখানে মূলত আমরা প্রথমত অষ্টম পদ নির্ণয় করেছি, যার সাথে এই অঙ্কটার কোনো রিলেশন ছিল না। অষ্টম পদ নির্ণয় করে আমাদের যে পদটা শুধুমাত্র নির্ণয় করতে হয়েছে এই পদের বিস্তৃতির জন্য। তো এর বিস্তৃতি আমরা সম্পূর্ণ না করে যে কোনো পদের মান কিভাবে নির্ণয় করতে হয় একটা প্রসেস দেখিয়েছি, সেই প্রসেস দিয়েই মূলত আমরা এখানে আমাদের 4 নম্বর পদটা নির্ণয় করেছি, টার্ম 4 T4, যেটা 4কে 3 + 1 লিখেছি। কেন এখানে +1 লিখতে হয়, কারণ আমাদের 0 থেকে পদ শুরু হয়, একটা বেশি থাকে, এই জন্য এখানে আমরা একটা কমাই দিয়ে r + 1-এর সূত্র দিয়ে মূলত এটা করলাম। করে আমাদের প্রশ্নে বলেছিল মধ্যপদের মান 540 হলে x এর মান কত, ব্যাস এখানে মানটা আমরা বসাই দিয়েছে, আমাদের আনসারটা চলে আসলো। তাহলে x = 3, এখানে বলেছিল x এর মান কত, x = 3।
যারা এসএসসি পরীক্ষার্থী এই অধ্যায় 2টা থেকে প্রায় কোশ্চেন আসে, যদি কম্বাইন্ডলি কোশ্চেন দেয় তো এরকম কোশ্চেন দেবে। তো এই 2 নম্বর কোশ্চেনটাও যতটা ইম্পর্টেন্ট, 3 নম্বরও ততটা ইম্পর্টেন্ট। আর এই ধারা থেকে যদি এরকম একটা সাধারণ পদ থেকে আমরা ধারাটা না তৈরি করতে পারি তাহলে আমাদের জন্য খুব কিন্তু সেটা একটা ভীতিকর অবস্থা হইতে পারে, এবং আমাদের অঙ্ক দেখে আমরা যে ভয় পেয়ে যাই তার একটা প্রধান কারণ যে আমরা এই অঙ্কগুলো থেকে ধারা তৈরি করতে পারি না। তো আশা করি আজকের পর থেকে এই কোয়ালিটির অঙ্কে আর সমস্যার কথা নাই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়ালেখার ভেতরে থাকবে। আর এই ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এই অনুরোধ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।